আপনাদের কালকে যা বলছিলাম সেটাই হলো তো। কালকের এপিসোডটা দেখে নেবেন। সেই পডকাস্টেই বলেছিলাম সোনিয়ার আশ্রয়ে মমতা। আজকের খবরটা কি? আজকে যে খবর ভাসছে সেটা হলো তৃণমূল কংগ্রেস মানে মমতা মিশে যেতে পারেন কংগ্রেসের সঙ্গে, যোগ দিতে পারেন কংগ্রেসের সঙ্গে। তার যে বৈঠক হয়েছে সোনিয়া গান্ধীর সঙ্গে, সেখানে সোনিয়া গান্ধী নাকি তাকে অফার করেছেন কংগ্রেস সহসভাপতির পদ। এখন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, তারপরেই এই পোস্ট মমতার। এখন যা ঠিক হয়েছে, এরপরেই একটি বৈঠক হয় রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক পদের একটা অফার করা হয়েছে, এটা শোনা যাচ্ছে। এবং এই খবর বাইরে দিয়েও দেওয়া হয়েছে, যদিও প্রকাশ্যে তৃণমূল মুখপাত্র কিছু বলছেন না। তিনি বলছেন যে এটা দ্বিপাক্ষিক বৈঠক, নেতাদের বৈঠক, তারা যা ঠিক করবেন সেটাই হবে। কিন্তু জল্পনা তুঙ্গে হয়েছে। জল্পনা যেমন তুঙ্গে উঠেছে, তেমনি কিন্তু এই পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতাদের মধ্যে নানান ধরনের প্রতিক্রিয়া আসছে। সেখানে অধীর চৌধুরী, আব্দুল মান্নান এরা বিরোধিতা করছেন। সুর নরম আছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের। কিন্তু এইসব তো চলছে। আমার বক্তব্য হচ্ছে 1998 সালে যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কেন কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন? একটু পুরোনো দিনের কথা একটু ঘেঁটে দেখা যাক, ফিরে দেখা যাক, বা স্মৃতিচারণ করা যাক বলতে পারেন। 1998 সালের 1লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস গঠিত হয়েছিল, আমরা সবাই জানি। কিন্তু তার সলতে পাকানো শুরু হয়েছিল অনেকটা আগেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে উঠে এলেন, যদি আমরা সেদিকে প্রথমে তাকাই। তিনি যুব নেত্রী হিসাবে তখন নাম করছেন, দক্ষিণ কলকাতায় আন্দোলন করে চলেছেন। তারপরে সুব্রত মুখোপাধ্যায় সেই সময় তার গুরু ছিলেন। সুব্রত মুখোপাধ্যায় কেন্দ্রের সঙ্গে কথা বলে তাকে যাদবপুরে হেভিওয়েট প্রার্থী সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তাকে দাঁড় করিয়েছিলেন। 84 সালে জিতে গিয়েছিলেন, তারপরে একটা ইতিহাস তৈরি হয়ে গিয়েছিল, এটা সবাই জানেন। 89 সালে হেরে গিয়েছিলেন তিনি, কিন্তু 91 সালে আবার দক্ষিণ কলকাতা থেকে জিতে এলেন। তার আগের খবরটা কি? তার আগে কিন্তু 1990 সালে হাজরা মোড়ে তার মাথা ফেটেছে আন্দোলন করতে গিয়ে, তাকে নেত্রী করে তুলছে সেই ঘটনা। এর পরের বড় খবর যেটা হয়েছিল 1993 সাল, মহাকরণ অভিযান। আমরা এখনো 21শে জুলাইয়ের কথা যেটা জানি, সেই 1993 সালের 21শে জুলাই তখন তিনি কংগ্রেস নেত্রী, তিনি ডাক দিলেন মহাকরণ অভিযানের। এবং সেই মহাকরণ অভিযানকে ঘিরে তুলকালাম কাণ্ড ঘটেছিল আমাদের আজকের এই ডালহৌসি চত্বরকে, টিবো ডালহৌসি চত্বর, রাইটার্স বিল্ডিং, ওই যে চারদিকের চত্বরটা ঘিরে গুলি চলেছিল, অনেকে আহত হয়েছিলেন, প্রায় 13 জন মারা গিয়েছিলেন। এই ঘটনার পরেই তাকে আরো বেশি করে রাজ্য নেতৃত্বের মধ্যে প্রথম সারিতে তাকে নিয়ে চলে এলো। যতই তিনি প্রদেশ কংগ্রেসের মাথায় বসেননি, কিন্তু তাকে কিন্তু একটা শ্রেণী বা কংগ্রেসের একটা শ্রেণী তাকেই নেত্রী হিসাবে মেনে নিয়েছিল। এই করতে করতে তিনি কোনোদিন প্রদেশ কংগ্রেস সভাপতি যখন হতে পারছেন না, তার ক্ষোভ বাড়ছে। এই করতে করতে একটু শেষের দিকে চলে আসি 1997 সাল, তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে কংগ্রেসের বৈঠক শুরু হলো, কংগ্রেসের সভা। কি আশ্চর্য, সেখানে তিনি ঢুকলেন না ভেতরে, তিনি সভা করলেন কোথায়? তার বাইরে। এবং কংগ্রেসের কর্মীরা তার কাছে গিয়ে জড়ো হলেন। আর ভেতরে তখন কে আছেন? সীতারাম কেশরী, তখন সর্বভারতীয় সভাপতি তিনি। 1996 সাল থেকে 1998 সাল পর্যন্ত সীতারাম কেশরী সভাপতি ছিলেন। তার সাথে ছিলেন প্রণব মুখোপাধ্যায়,
ছিলেন সোমেন মিত্র। সোমেন মিত্র তখন প্রদেশ কংগ্রেস সভাপতি। ওই সোমেন মিত্রের সঙ্গে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা টাসেল চলছে যে কে লিড করবে কংগ্রেসকে, এবং মমতার অভিযোগ হচ্ছে যে না, তোমরা আসলে হাতে তামাক খাচ্ছ, তোমরা লড়ছো না ঠিক করে, এবং বাংলাকে রক্ষা করতে পারছো না বামেদের হাত থেকে। এই যে তার ক্ষোভ এবং আন্দোলন এবং কংগ্রেস নেতৃত্বের সঙ্গে একটা প্যারালাল লড়াই বলা চলে, সেই করতে করতেই কিন্তু এই বিভাজনটা তৈরি হয়ে গিয়েছিল। এবং ওই বৈঠকের পরে সীতারাম কেশরী সোমেন মিত্রকে বললেন যে না, অনেক হয়েছে, আর নয়, তুমি ওকে বলে দাও যে দল ছাড়তে। তখন 1997 সালের শেষের দিকে ডিসেম্বর মাসে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে চলেছেন যে তিনি নতুন দল তৈরি করবেন। এদিকে সেই মুহূর্তে দিল্লি থেকে তা বলা হচ্ছে কি, তাকে সাসপেন্ড করা হলো, 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। কিন্তু এই সময়ের এই যে ঘটনা চলছে, তারপরেই কিন্তু পয়লা জানুয়ারি 1998-এ তৃণমূল তৈরি হচ্ছে। কিন্তু 97 সালে এইসব ঘটনা ঘটছে। কিন্তু 97 সালের ডিসেম্বরেই আবার ডেকে পাঠাচ্ছেন তার ব্যক্তিগত সচিবকে দিয়ে যে মমতা তুমি এসো, রাত্রিবেলা কথা হচ্ছে, গভীর রাত পর্যন্ত তাদের মধ্যে আলোচনা হচ্ছে, তুমি থেকে যাও কংগ্রেসে। সেই মুহূর্তে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, তখন সোনিয়া গান্ধী পরিবারের প্রতি সকলের আনুগত্য থাকলেও সোনিয়া গান্ধী কিন্তু সেইভাবে হাইকমান্ডটাকে 2000 সাল অনওয়ার্ডস বা 1998 অনওয়ার্ডস যে শক্ত হাতে ধরার চেষ্টা করেছিলেন, তখনও কিন্তু সেটা করেননি। কেননা 91 সাল থেকে 91 সালে রাজীব গান্ধী মারা গেলেন, 91 সাল থেকে 96 সাল নরসিমহা রাও প্রধানমন্ত্রী, পাশাপাশি জাতীয় কংগ্রেসের সভাপতি। 96 সাল থেকে 98 সাল তখন সীতারাম কেশরী জাতীয় সভাপতি হচ্ছেন, সীতারাম কেশরী প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন, পারছেন না। তার যাবতীয় ক্ষোভ উষ্মা তিনি নানানভাবে দলের মধ্যে ব্যক্ত করছেন। শেষে তাকে সরিয়ে দেওয়া হচ্ছে 98 সালে। কিন্তু তখন 98 সালে যখন সোনিয়া গান্ধী সবাইকার কংগ্রেস নেতাদের সবাই তাকে বরণ করে নিচ্ছেন যে কংগ্রেসের দায়িত্ব নিন, সভাপতি হচ্ছেন, দলের সভানেত্রী হচ্ছেন বলতে পারেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে ফেলেছেন। ফলে সোনিয়া গান্ধী কখনোই চাননি যে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে যান। সেই টানটা কিন্তু বরাবর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোনিয়া। কিন্তু এই দীর্ঘ লড়াইয়ের মধ্যেও টানাপোড়েন চলেছে তাদের মধ্যে, কথাবার্তাও হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে দিল্লিতে কে লিড করবে এবং ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল, ইন্ডিয়া মঞ্চ, বিরোধী দল মোদী সরকারের বিরুদ্ধে বিরোধিতা করতে যেটা তৈরি হয়েছিল, সেইখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার চেষ্টা করেছিলেন যে তিনিই মাতা হবেন, এটা স্পষ্ট। এবং সেইখানেই সংঘাতটা বাঁধে। তাদের অনেকের স্বপ্ন জায়গায় যে প্রধানমন্ত্রী যদি হয় তাহলে আমি হব, এ বলছে আমি হব, ও বলছে আমি হব, ভেতরে ভেতরে লড়াই চলছে। এই করতে করতে ইন্ডিয়া মঞ্চ, ইন্ডিয়া জোটের ফসলই ফললো না, কার্যত কিছুই দেখাই গেল না, ভেঙে গেল। কিন্তু আজ যখন কংগ্রেস কোণঠাসা দিল্লিতে এবং এখানে কোণঠাসা তৃণমূল কংগ্রেস খানখান হয়ে গেছে। আজকেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাদের এখানে প্রায় আরো সংখ্যা বাড়ছে, বিধায়ক সংখ্যা তৃণমূলে যোগ দিচ্ছে, বিরোধী গোষ্ঠীতে 64 জন হয়ে গেছে, আরো বাড়বে এটা। এই যখন পরিস্থিতি, আজকে আবার দিল্লিতে দেখা যাচ্ছে রাজ্যসভায় আরেকজন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব, তিনি ইস্তফা দিয়েছেন সুখেন্দু শেখর রায়ের পর তিনি। তা এই চলছে আর কি। এই যখন পরিস্থিতি, আজকেই সায়নী ঘোষ এবং মালা রায় তারা গেছেন দিল্লিতে, তারাও হয়তো এই পথে এগোবেন, ভবিষ্যৎই বলবে, 2-1 দিনের মধ্যে স্পষ্ট হয়ে ছবি। এই যখন পরিস্থিতি, এবং আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসে তহবিলে প্রায় 1000 কোটি টাকার উপর আছে। সেই টাকা কার কাছে যাবে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কেননা যখন মহারাষ্ট্রে শিবসেনা ভেঙে গেল, শিবসেনার যে তহবিল ছিল সেটা কিন্তু
এই সিন্ধেরা দখল করে নিয়েছিল। ফলে এখন এই যে 1000 কোটি টাকার ওপর তৃণমূল কংগ্রেসের তহবিল আছে, সেটা যদি আইন মাফিক এই যারা ভেঙে বেরিয়ে এসেছেন সেই বিরোধী তৃণমূল কংগ্রেস বা বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী যদি দাবি করেন, এবং যেটা যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই হয়, মানুষ এখানে আবেগ তো কাজ করে না, এখানে আইন কাজ করবে। সেখানে কিন্তু সেই টাকা বিরোধী গোষ্ঠীর হাতে, অর্থাৎ এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোং বা কাকলি দস্তিদার, ঘোষ দস্তিদার অ্যান্ড কোং, এনাদের হাতে চলে আসতে পারে। ফলে একটা লড়াই চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত হয়তো চেষ্টা করছেন যে এই মুহূর্তে কিভাবে তার দলকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, বা ওই তহবিল কিভাবে বাঁচিয়ে রাখা যায়, বা নিজেদের অস্তিত্ব কিভাবে বাঁচিয়ে রাখা যায়। এই কারণে তিনি শরণাপন্ন হয়েছেন সোনিয়া গান্ধীর, এবং সোনিয়া গান্ধীও চাইছেন খুব স্বাভাবিকভাবেই যে ফিরে আসলে কংগ্রেস যদি শক্তিশালী হয় তাহলে আবার লড়াই করা যাবে। বা সবাই প্রাসঙ্গিকতা পাবেন, সোজা কথা, কিন্তু কতটা প্রাসঙ্গিক হবেন সেটা ভবিষ্যতই বলবে। কিন্তু এখন এই লড়াইটা চলছে, এবং এই লড়াইটা চলছে বলেই কালীঘাট থেকে দিল্লি ছুটেছেন এবং 10 জনপথে আশ্রয় নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোনিয়া গান্ধী অফার করেছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন সেটা এখনো ইনডিসিশনে ভুগছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠদের কাছে বলেছেন যে আমাদের সঙ্গে এই নিয়ে কিছু আলোচনা হয়নি। এটাও কিন্তু খবর আছে, দুটো খবরই আছে বাজারে, এবং দুটোই ভাসিয়ে দেওয়া হয়েছে। ফলে বাস্তবে কি হবে সেটা আগামী দিন বোঝা যাবে, কিন্তু এই মুহূর্তের এইটাই খবর। এবং এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে কংগ্রেস আবার ফিরতে চাইছেন বা ফিরতে চলেছেন, বা ফিরিয়ে আনতে চাইছেন সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাল কি হবে কালই জানা যাবে, এবং তার জন্য কালকের আমি আবার কি বলবো সেটা একটু অপেক্ষা করবেন সেই দিকে। কিন্তু আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে ধন্যবাদ। দেখতে থাকুন জার্নো অমিত এবং সাবস্ক্রাইব করুন, লাইক দিন। নমস্কার।